আমাদের দেশে যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে বা ব্যাংক আছে, তাদের দেখা যায় যে অনেক খেলাপি ঋণ থাকে বা অনাদায়ী ঋণ থাকে। সেই খেলাপি ঋণ বা অনাদায়ী ঋণ আদায় করার জন্য তাদের মামলা করা প্রয়োজন হয়। তো এই খেলাপি ঋণ বা অনাদায়ী ঋণ আদায় করার জন্য যে মামলাটা করতে হবে বা যে মামলাটা করার প্রয়োজন আছে, সেই মামলাটা কোন আদালতে করবেন এবং সেই আদালতের বিচার পদ্ধতি কি হবে, কোন প্রক্রিয়ায় এই বিচারটা চলবে, এবং সেই মামলাটা করার আগে এই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে কি কি পূর্ব শর্ত বা প্রি কন্ডিশন পূরণ করতে হবে, আজকে কথা বলবো মূলত এই বিষয়গুলো নিয়ে। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট এম হাসান উদ্দিন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। পাশাপাশি আমি প্র্যাকটিস করি ময়মনসিংহ জাজ কোর্টেও। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের অনাদায়ী ঋণ বা খেলাপি ঋণ আদায় সংক্রান্ত যাবতীয় মামলা করতে হবে অর্থ ঋণ আদালতে। অর্থ ঋণ আদালতটি প্রতিষ্ঠিত হয় অর্থ ঋণ আদালত আইন 2003 এই আইনটির অধীনে। তো এই যে অর্থ ঋণ আদালত আইন 2003 এর অধীনে যে অর্থ ঋণ আদালতটি প্রতিষ্ঠিত হলো, সেই অর্থ ঋণ আদালতের যে বিচার প্রক্রিয়া কিভাবে চলবে। আমরা জানি আমাদের যে মামলা মোকদ্দমাগুলো থাকে সাধারণত দুইটা প্রক্রিয়ায় বিচার হয়, একটা হচ্ছে ফৌজদারি প্রক্রিয়ায় আর একটা হচ্ছে দেওয়ানি প্রক্রিয়ায়। তো অর্থ ঋণ আদালত একটি সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে। অর্থ ঋণ আদালতে দায়েরকৃত মামলার বিচার, নিষ্পত্তি এবং ডিক্রি জারি কার্যক্রমে দেওয়ানি কার্যবিধি 1908 এর সংশ্লিষ্ট বিধানাবলী প্রযোজ্য হবে। একই সাথে অর্থ ঋণ আদালত দেওয়ানি আদালতের সমস্ত ক্ষমতা এবং এখতিয়ার, পাওয়ার এন্ড জুরিসডিকশন প্রয়োগ করতে পারবে। এখন এই অর্থ ঋণ আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে কি সরাসরি মামলাটা আপনি করে ফেলবেন, নাকি আপনার এই মামলা দায়েরের আগে কোনো কাজ আছে বা প্রি কন্ডিশন বা পূর্ব শর্ত পূরণ করতে হবে, এই প্রসঙ্গে আসা যাক। অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করার আগে আপনার যে খেলাপি গ্রাহক আছে বা ঋণ গ্রহীতা আছে বা অনাদায়ী ঋণের যে গ্রহীতা বা গ্রাহক, তার কাছে আপনাকে নোটিশ পাঠাতে হবে। এই নোটিশটা সাধারণত দুইটি ধাপে পাঠানো হয়। এই প্রাথমিক যে নোটিশ সেটা আমরাকে বলি প্রাথমিক নোটিশ, এবং মামলা দায়েরের আগে যে চূড়ান্ত নোটিশ পাঠাতে হয় সেটাকে আমরা বলি চূড়ান্ত নোটিশ। অর্থাৎ মামলা দায়ের করার পূর্বে আপনার খেলাপি ঋণ গ্রহীতাকে দুইটি নোটিশ পাঠাতে হবে। প্রাথমিক নোটিশে আমরা সাধারণত যে কথাটা বলার চেষ্টা করি বা বলে থাকি, যে গ্রাহককে উদ্দেশ্য করে আমরা যে নোটিশটি পাঠাই সেখানে বলা থাকে যে আপনি আমাদের কাছে এই ধরনের ঋণ গ্রহণ করেছিলেন এবং এতদিন যাবৎ আপনার এই পরিমাণ ঋণ বকেয়া আছে, আপনি এটা পরিশোধ না করলে আমাদের আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হলো আমাদের প্রাথমিক নোটিশের বিষয়বস্তু। তো পরবর্তীতে এর ফলেও যদি উনি ঋণ পরিশোধ করে তো ভালো কথা, আর যদি ঋণ পরিশোধ না করে তখন আমাদের মামলার প্রিপারেশন নিতে হয়। সেই প্রিপারেশন নেওয়ার সময় আমাদের আরেকটা নোটিশ পাঠাতে হয়, যেটাকে আমরা বলে থাকি চূড়ান্ত নোটিশ। সেই নোটিশে আমরা তাকে আবারও একই কথাগুলো বলি যে আপনি আমাদের ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণ পরিশোধ না করার কারণে আমাদের আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি বকেয়া ঋণ বা খেলাপি ঋণটি পরিশোধ না করেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে একটা মামলা দায়ের করব। এটাকে আমরা বলছি চূড়ান্ত নোটিশ। তো এই যে আমি বললাম প্রাথমিক নোটিশ এবং চূড়ান্ত নোটিশ, কোন কোন ব্যাংক এইখানে দুইটি ভিন্ন শব্দ ব্যবহার করে থাকে আমরা দেখেছি। কোন কোন ব্যাংক প্রাথমিক নোটিশকে বলে সাদা নোটিশ এবং চূড়ান্ত নোটিশকে বলে লাল নোটিশ। সেটা যাই হোক, নির্দিষ্ট প্রতিষ্ঠানে নির্দিষ্ট ভাষা থাকতে পারে, তবে আইন বলছে একটি প্রাথমিক নোটিশ দিতে হবে এবং একটি চূড়ান্ত নোটিশ দিতে হবে। এটি হলো একটা কন্ডিশন যে আপনি মামলা দায়েরের পূর্বে তাকে নোটিশ দেবেন। তো আরো একটি কন্ডিশন আছে, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো ঋণ দেওয়ার পূর্বে গ্রাহকের কাছ থেকে অনেক সময় বন্ধকি সম্পত্তি, মর্টগেজ প্রপার্টি, দায়বদ্ধ সম্পত্তি বা হাইপোথেকেটেড প্রপার্টি গ্রহণ করে থাকেন। যদি এমন কোনো বন্ধকি সম্পত্তি বা দায়বদ্ধ সম্পত্তি এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে গ্রাহক দিয়ে থাকে এবং যেটি বিক্রি করার ক্ষমতা এই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের আছে, সেই ক্ষেত্রে এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তার মামলা দায়েরের পূর্বে অবশ্যই সেই দায়বদ্ধ সম্পত্তি বা বন্ধকি সম্পত্তি বিক্রির চেষ্টা করবে। এই যে বন্ধকি সম্পত্তি বা দায়বদ্ধ সম্পত্তি, এটা বিক্রির চেষ্টা না করে এবং সেই বিক্রয়লব্ধ অর্থ দ্বারা ঋণ পরিশোধ বাবদ সমন্বয় না করে অথবা বিক্রির চেষ্টা করে ব্যর্থ না হওয়া পর্যন্ত অর্থ ঋণের আদালতে মামলা করা যাবে না। অর্থাৎ আপনাকে বিক্রির চেষ্টা করতে হবে। যদি বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে সেই যে অর্থ আপনি পেলেন সেই অর্থ আপনার যে বকেয়া ঋণ ছিল সেই ঋণের সাথে সমন্বয় করতে হবে, অথবা আপনি বিক্রির চেষ্টা করলেন, বিক্রির চেষ্টা করে বিক্রি করতে পারলেন না, ব্যর্থ হলেন, তার পরবর্তীতে আপনি
আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হিসেবে বাদী হয়ে আপনি সেই যে খেলাপি ঋণ গ্রহীতা বা গ্রাহক আছে তার বিরুদ্ধে আপনি অর্থ ঋণ আদালতে একটি মামলা দায়ের করতে পারবেন। তবে এমন যদি হয় যে আপনি বিক্রি না করেই এই মামলাটি ফাইল করলেন, সেই ক্ষেত্রে আপনার সুযোগ আছে যে আপনি মামলা চলাকালীন সময়েও আপনার যে বন্ধকি সম্পত্তি বা মর্টগেজ প্রপার্টি আছে বা দায়বদ্ধ সম্পত্তি আছে, আপনাকে বিক্রি ক্ষমতা অর্পণ করেছে এই গ্রাহক বা খেলাপি ঋণ গ্রহীতা, সেই সম্পত্তি আপনি মামলা চলাকালীন সময় বিক্রি করতে পারবেন। বিক্রি করে সেই টাকাটা আপনি সমন্বয় করবেন ঋণ পরিশোধ বাবদ এবং আদালতকে লিখিতভাবে সেটা আপনি অবহিত করবেন, এই সুযোগটি পাচ্ছেন। এই যে মর্টগেজ প্রপার্টি বা হাইপোথেকেটেড প্রপার্টি বিক্রি ক্ষমতাটি, এটা কিন্তু অর্থ ঋণ আদালত আইন 2003 এর ধারা 12 উপধারা 2 এবং 3 স্পষ্টভাবে বলা আছে। সেকশন 12 সাবসেকশন 2 এন্ড 3 এই বিষয়টা একেবারে ক্লিয়ার ভাবে বলা আছে যে আপনি সেই বন্ধকি সম্পত্তি বিক্রির চেষ্টা করবেন, বিক্রি যদি করতে পারেন সেই অর্থ ঋণ বাবদ সমন্বয় করবেন, অথবা বিক্রির চেষ্টা করে ব্যর্থ হলে তারপরে আপনি মামলা করতে যাবেন। এটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে। এই ক্ষেত্রে উচ্চ আদালতের বিভিন্ন নজির এবং রেফারেন্সও আছে, আমরা এটা রেফারেন্সের দিকে যাচ্ছি, সেটাও এই বিষয়ে মনে রাখা যেতে পারে। উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে অর্থ ঋণ suit cannot be filed without selling mortgage properties under section 12 subsection 2 and subsection 3। এই কথাটা বলা আছে 19 বিএলসি পেজ নাম্বার 74, বাংলাদেশ ল ক্রনিকলস এর 19 নম্বর ইস্যু এবং পেজ নাম্বার 74 এই কথাটা বলা আছে। অর্থাৎ মর্টগেজ প্রপার্টি সেল না করে মামলা করা যাবে না। আপনারা যারা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক আছেন বা ব্যাংকে কর্মরত আছেন, সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো মামলা করতে হয় খেলাপি ঋণ আদায়ের জন্য, অনাদায়ী ঋণ আদায়ের জন্য, সেক্ষেত্রে আপনাদের এই যে দুইটা কন্ডিশনের কথা বলা হলো, এটাকে আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এক, আপনার যে গ্রাহক তাকে আপনি নোটিশ দিবেন, প্রাথমিক নোটিশ, চূড়ান্ত নোটিশ। দুই, আপনার কাছে যে বন্ধকি সম্পত্তি বা দায়বদ্ধ সম্পত্তি আছে আপনি সেটা বিক্রি করবেন এবং বিক্রয় লব্ধ অর্থ এই ঋণ বাবদ সমন্বয় করবেন, অথবা আপনি বিক্রির চেষ্টা করে ব্যর্থ হবেন, তারপর আদালতে গিয়ে মামলা করবেন। এই দুইটা প্রি কন্ডিশন আপনাকে অবশ্যই অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করা পূর্বে পূরণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আর এই অর্থ ঋণ আদালত সংক্রান্ত কোনো মামলা বা এই সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।